আবার একটি নতুন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আবির্ভাব করছে, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া। মূল অনুষ্ঠান হচ্ছে আগামী 24শে জুলাই এবং যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল শিবিরের একটা বিরাট সংখ্যক বিধায়ক যোগদান করতে চলেছেন এই নতুন রাজনৈতিক দলে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দলের ভাইস প্রেসিডেন্ট মিস্টার রাজু ঘোষ। নমস্কার, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গলে স্বাগত। হ্যাঁ, নমস্কার। আপনার সমস্ত দর্শক বন্ধুদেরও আমি নমস্কার জানাই এবং জয় ভীম জানাই। যেটা মূল প্রশ্ন, যে আমরা দেখলাম যে পুরো বাংলার রাজনৈতিক যে সমীকরণ সেটা 4 তারিখের পরে একটা অন্য মাত্রা পেল। ভারতীয় জনতা পার্টি একটা বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় এলেন, আর তারপর তৃণমূল শিবিরের ভাঙন, যেটা আমরা দেখলাম, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এইভাবে ভাগ হয়ে গেল। আর তারই মধ্যে একটা নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। কেন? প্রথম হচ্ছে আপনি যে বললেন নতুন একটি রাজনৈতিক দল, আমি আপনাকে এই কথাটা একটু সংশোধন করে দিই। এই দলটা কোনো নতুন নয়। 1956 সালে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এই দলটা তৈরি করেছেন। এই দলটা সর্বভারতীয় দল, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এই দলের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট, তিনি বর্তমানে এনডিএ অ্যালায়েন্সের সাথে যুক্ত এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি রামদাস আঠাওলে। অর্থাৎ আমরা বহু পুরনো দল। পশ্চিমবঙ্গের রাজ্যে বহুদিন ধরে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া কাজ করছে, কিন্তু যেহেতু তৃণমূলের গভর্নমেন্ট থাকার জন্য তারা ভেবে নিয়েছিল বাংলায় শুধু তারাই থাকবে, অন্য কেউ থাকবে না। তাই অন্য কাউকে বিজেপিদের মেরে ভাগিয়ে দিয়েছে। তো বিজেপি অ্যালায়েন্স দল, তারা কোথা থেকে কাজ করবে? আমরা গরিব মানুষের দল, আমরা সেইভাবে কাজ করতে পারিনি। আজকে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছেন, শুভেন্দু অধিকারী যখন বলেছেন যে সমস্ত দল কাজ করবে এবং আমরাও নিরপেক্ষভাবে নির্ভয়ে সারা বাংলা জুড়ে কাজ করছি। প্রচুর সুযোগ, রেসপন্স মানুষ আমাদের দিচ্ছেন। মানুষ একটা জায়গা খুঁজছে, একটা ভালো জায়গা খুঁজছে। মানুষ দেখে ক্লান্ত হয়ে গেছে, আর পাচ্ছি না। তাই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের যে আদর্শের যে দল, সেই দলটাকেই মানুষ খুব ভালোবেসে মানুষ তাদেরকে সমর্থন করছে। আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় প্রচুর মিটিং করছি, লিডারশিপ জয়েন করছি। 2000-এর বেশি ইতিমধ্যে আমরা লিডারশিপ বাংলায় যোগদান করিয়ে দিয়েছি। লিডারশিপ যারা জেলা নেতৃত্ব, ব্লকের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, বিগত তৃণমূল কংগ্রেসের, তারা সবাই যোগদান করছে। এবং শুধু তাই নয়, কংগ্রেসের এবং সিপিএমের একজন আমি যাকে পেয়েছি, মানে একজন সিপিএমের তাবর এক নেতা, হাওড়া ডিস্ট্রিক্টে বাড়ি, তাবর নেতা, ও খুব নাম করা। তিনি 34 বছর ধরে তিনি সিপিএম করে আসছেন, তার ছেলেও সিপিএম করছেন। তারা সপরিবারে প্রায় 71 জন লিডার মিলে তারা যোগদান করেছেন হাওড়া জেলায়। অর্থাৎ সব দল থেকে, আজকে হকার অ্যাসোসিয়েশন, হকার ইউনিয়ন, প্রচুর মানে গ্রুপ বলবো না, শুধু লিডার জয়েনিং হচ্ছে। আমরা গর্বিত এবং ভাগ্যবান যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আদর্শে তারা সাড়া দিচ্ছেন এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ফটোকে তারা বুকে লাগিয়ে রাখছেন। আগামী দিনে 24শে জুলাইয়ের পরে বাংলার বুকে যে নতুন রাজনৈতিক সমীকরণ হতে চলেছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ইতিমধ্যেই আমাদের সাথে 26 জন, আপনার কথা মতো 26 জন বিধায়ক, যারা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সাথে তারা যোগদান করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, বিভিন্নভাবে যোগাযোগ রাখছে। আমরা আগামী 24শে জুলাইয়ের পরে তাদের সাথে আলোচনা করে, কেন্দ্রীয় মন্ত্রী এবং ন্যাশনাল প্রেসিডেন্টের সাথে আলোচনা করে, আমাদের ন্যাশনাল টিমের সাথে আলোচনা করে, রাজ্য কমিটির সাথে আলোচনা করে আমরা একটা জয়েনিং ডেট করব এবং সেটা বিধায়কদের দাবি মতো তারা আমাদের জানিয়েছে, সেটা অবশ্যই মুম্বাইয়ে, মহারাষ্ট্রেতে আমাদের যে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার যে ভবন রয়েছে, সেই ভবনে তারা যোগদান করবেন এবং পতাকা যাতে তুলে দেয় শ্রী রামদাস আঠাওলে, ওনার থেকেও একটা ডেট নিয়ে আমরা সেই যোগদান পর্ব করব। আপনি যেটা বললেন যে 26 জন বিধায়ক যোগদান করবে, 36 জন, তো 36 জনের মধ্যে তারা কি মূলত তৃণমূল শিবিরেরই বিধায়ক? হ্যাঁ, টোটালটাই তৃণমূলের। বেশিরভাগ আছে ঋতব্রত, আর কিছু কম আছে মমতাদির। এই দুজনের যে বিধায়ক সংখ্যা, তারা ইতিমধ্যে আমাদের এই অফিসে এসে মিটিং করে গেছে। শুধু অনুরোধ করেছে আমাদের নামগুলো বলবেন না, আমাদের সিসিটিভি ফুটেজগুলো প্রকাশ করবেন না,
আমাদের কাছে সব এতে আছে, মানে সিসিটিভিতে উঠে গেছে যারা যারা এসছে, কিন্তু আমরা এসব বলতে চাই না, আমরা এখন করবো না। তাদের সেফটি সিকিউরিটির কথা ভেবে আমরা কোথাও তাদের নাম নিইনি। কোথাও কোথাও হয়তো জেলার নাম নিয়েছি, নর্থ চব্বিশ পরগনা বলেছি, মুর্শিদাবাদ বলেছি, বীরভূম বলেছি, সেখান থেকে এমএলএরা আসছেন, তারা এখানে এসে যোগদান করছেন, এখানে এসে সিঙ্গারা খেয়ে গেছেন, চা খেয়ে গেছেন, 1.5 ঘন্টা গল্প করে গেছেন, পুনরায় আবার একজনকে নিয়ে এসছেন, তাকে কনভিন্স করানোর জন্য, তাকে বলার জন্য। তারাও প্ল্যান দিচ্ছে আমরা এইভাবে সার্কেলে করব, তারা লিডারশিপ পাঠিয়ে দিচ্ছে। যে বিধায়কগুলো আছে লিডারশিপগুলোকে তারা পাঠিয়ে দিচ্ছে, তোর ওখানে আগে যোগদান কর, আগে মাঠটা রেডি কর, পরে আমি আসছি। এমনও প্রস্তুতি চলছে কিছু কিছু বিধায়কের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে কি তাহলে মনে হয় যে আপনাদের দল নতুনভাবে বাংলায় আত্মপ্রকাশ করার পর বাংলায় বিরোধীদের একটা অন্য জায়গা তৈরি হবে, একটা অন্য প্ল্যাটফর্ম তৈরি হবে? দেখুন, বাংলায় আমরা নতুন দল নই, আমরা অনেক পুরনো দল, 1956 সালের দল, বহু পুরনো দল, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি এই দল। আমরা বাংলায় অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু এখন রিওপেনিং বলা যায় যেটাকে, রিওপেনিংটা করেছি। রিওপেনিংটা আমরা আবার যখন করে দিয়েছি, এখন একটা অন্যরকম মাত্রা বাংলার বুকে ছড়িয়ে পড়েছে। তো আমরা বিরোধী আমরা তো কখনো হব না, আমরা তো শাসকপন্থী, আমরা তো এনডি অ্যালায়েন্স, আমরা তো বিজেপিরই তাদের সমর্থক সংগঠন। তাহলে আমরা বিরোধী নই, আমরা সরকারের পক্ষে, আমরা সরকারের কাজকে আমরা সমর্থন করি, সরকারের বিভিন্ন কাজগুলোকে আমরা সমর্থন করি। আবার কিছু কিছু সরকারের যে কাজগুলো থাকবে সেগুলো আমরা সরকারের সাথে বিরোধিতা করে, তাদের সাথে কথা বলে মানুষের যাতে পরিষেবা পায় সেগুলো আমরা মৌখিকভাবে, বন্ধুত্বপূর্ণভাবে সেগুলো আমরা মিটিয়ে নেব, যাতে মানুষের কোনো অসুবিধা না হয় বিভিন্ন কিছু কিছু ইস্যুর ক্ষেত্রে। কোন কোন ইস্যুর ক্ষেত্রে আপনারা সরকারের সাথে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা করে মিটিয়ে নেওয়ার কথা ভাবছেন এই মুহূর্তে? যেমন আমরা ধরুন যাদের নাম, প্রায় 27 লক্ষ মানুষের নাম কাটা গেছে, এবং আমরা এটা মার্কেটে সার্ভে করে দেখেছি, যাদের নাম কাটা গেছে তাদের ম্যাক্সিমামটা, বেশিরভাগটা তারা ভারতীয়, তারা বাংলাদেশি নয়, বেশিরভাগটাই ভারতীয়। কিন্তু তাদের কারোর ভোট দিয়েছে 2002 সালে, কিন্তু তাদের নাম 2000 সালে ভোট দিয়েছে, 2002 সালে তাদের নাম ওঠেনি। বাবার নাম, মায়ের নাম, স্পেলিং মিস্টেক, কিছু অনাথ, এরকম বিভিন্ন মিস্টেকের কারণে তাদের এই নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ গেছে। আমি ইলেকশনের আগেও সুপ্রিম কোর্টে একটা ফাইল করেছিলাম যে যারা ভোটার লিস্ট থেকে যারা ট্রাইব্যুনালে পাস করবে তাদের যাতে ভোট দিতে দেওয়া হয়। মহামান্য সুপ্রিম কোর্ট সেই ফাইলের ভিত্তিতে আদেশও দিয়েছিলেন, এবং ট্রাইব্যুনাল করে কিছু লোক সেখানে ভোটও দিতে পেরেছিল। সেই কেসটা কিন্তু আমার করা, যে কেসটা পিটিশনার, সেখানে কিন্তু আমি পিটিশনার, আমি সেই পিটিশনটা করেছিলাম। অর্থাৎ আমরা সবসময় মানুষের পাশে আছি। আমরা এই বিষয়ে যদি কেন্দ্র সরকারকে বা রাজ্য সরকারকে এই বিষয়ে কিছু বোঝাতে হয়, একটা স্টাডি রিপোর্ট নিয়ে গিয়ে, মার্কেটিং একটা রিপোর্ট নিয়ে গিয়ে আমরা বলবো যে এটা আসলে এরা বাংলাদেশি নয়, এরা আসলে সবাই ভারতীয়, তাদের বিভিন্ন মিস্টেকের কারণে নামগুলো বাদ গেছে, তাদেরকে যাতে সহযোগিতা করে, আমরা এই বিষয়ে তাদের সাথে আলোচনা করবো। একটা বিষয়, এরকম বিভিন্ন ছোটো ছোটো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা সরকারের সাথে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা করে আমরা ব্যাপারগুলোকে মিউচুয়াল করব। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি তারা মূলত হিন্দু আদর্শে অনুপ্রাণিত, সেই জায়গা থেকে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তাদের জন্য আপনারা কি নতুন কোনো বিষয় বা নতুন কোনো দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথা ভাবছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একটা আলাদা রাজনৈতিক দল। আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আতাউলে এটা সম্পূর্ণ একটা আলাদা পার্টি আলাদা, তাদের আইডিওলজি আলাদা, তাদের আলাদা চিন্তাভাবনা, আমাদের আলাদা চিন্তাভাবনা। আমাদের সংবিধানের উপরে বেশ করে আমাদের রাজনৈতিক দলটা তৈরি। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধানেও বলে গেছে যে SC ST OBC মাইনরিটি মানুষের অধিকারের লড়াইয়ের জন্য মানুষকে আন্দোলন করতে হবে, সংবিধানে অধিকারের কথা বলে গেছেন, তাই মানুষ সেই সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের সংবিধানে যেটা বলে গেছে, আমরা পার্টির সেই একই লাইনে থাকব, পার্টির সেই একই লাইন। আমাদের কাছে হিন্দু, মুসলিম, শিখ, বুদ্ধি, জৈন, পার্সি কেউ আলাদা না, সকলে সমান, পুরুষ মহিলা সকলে সমান। আমরা সকলের জন্য কথা বলবো, নির্দিষ্ট কোনো জাতি ধর্ম নিয়ে আমাদের এই রাজনৈতিক দল নয়, আমাদের সকলের জন্য দল। আমরা সকলের কাছে আমরা রয়েছি, সকলের পাশে আমরা রয়েছি। আপনি যেটা বললেন যে 36 জন বিধায়ক যোগদান করবেন, এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ইডি এবং সিবিআই এর বহুবার তারা তলব করেছেন, ইডি সিবিআই তাদেরকে, এবং তাদেরকে একাধিক প্রশ্নচিহ্নের সম্মুখীন হতে হয়েছে। স্বাভাবিকভাবে মানুষের কাছে তাদের যে ভাবমূর্তি সেটা খুব একটা শুদ্ধ বা পরিষ্কার নয়। সেই জায়গা থেকে আপনাদের এই দলে যখন তারাই আবার যোগদান করবেন, আপনার দলের যে একটা ভাবমূর্তি সেটা কি বাংলার মানুষ গ্রহণ করবে? আমরা এমন একজন বিধায়ককে নেবই না, আপনারা লিস্ট দেখতে পারবেন, যখন জয়েনিং করবে দেখতে পারবেন। আপনারা মিডিয়া আমাদের প্রশ্ন করবেন যে আপনারা এরকম লোককে নিয়েছেন কেন, আঙুল তোলার সুযোগ দেবই না আপনাদের। এমন কোনো লোককে নেব না যাদেরকে এরকম তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বা এরকম জায়গা থেকে ঘুরে এসেছে। এমন লোক বাদে যারা ভালো লোক আছে, যারা সত্যি সত্যি কাজ করতে চায়, যারা কাজ করার সুযোগ পাচ্ছে না, যারা লজ্জিত আজকে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে, যারা লজ্জা প্রকাশ করে মাথা হেঁট করে নিয়েছে,
কিন্তু তারা কাজ করার জন্য কোনো রকমে হয়তো সেখানে টিকে আছে, সেইগুলোর জন্য আমাদের সেই সমস্ত বিধায়কদের জন্য আমরা দরজা খুলে দিয়েছি। আমরা তাদের আহ্বান জানিয়েছি, তারাও আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, তারা আমাদের এখানে যোগদান করতে আগ্রহ দেখিয়েছে, আমরা সেগুলোকে তাদেরকে যোগদান করাবো। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনার কি প্রতিক্রিয়া? না, শুভেন্দু অধিকারী একজন দক্ষ মানুষ, দক্ষ সংগঠক এবং সাহসী মানুষ। শুভেন্দু অধিকারী থেকে লিডারশিপ শেখার মতো একটা আইডিয়াল মানে ওনার মতো মানুষ একটা থাকা মানে প্রত্যেকটা বাঙালির গর্ব হওয়া উচিত। ওনার থেকে রাজনৈতিক শিক্ষা গুরু নেই। রাজনীতিকের যদি কোনো গুরু হয়, কবির গুরু যদি রবীন্দ্রনাথ ঠাকুর হয়, রাজনীতির গুরু শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া দরকার। শুভেন্দু অধিকারী একজন ভালো দক্ষ লিডার। কোন জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় এসেছে, কোন জায়গায়, অবশ্য প্রত্যেকটা কর্মী সেখানে সহযোগিতা রয়েছে, প্রত্যেকটা কর্মী কাজ করেছে, কিন্তু লিডারশিপটা তিনি দিয়েছেন। এরকম একটা ক্রিমিনাল মাইন্ডের একটা মানে দুর্দণ্ড প্রতাপের একটা লোক, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যে ভয়ে দল ছাড়তে পারতো না, ভয়ে দলটা ছাড়তেও পারতো না, সেরকম আজকে কতবার তাকে করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ল্যাজেগোবরে করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, যে 34 বছরের বাম শাসনকে যিনি ভেঙে চুরমার করে দিয়েছে, সেই রকম মানুষকে দুবার ওপেন চ্যালেঞ্জ করে এবং ভবানীপুর কেন্দ্রে চ্যালেঞ্জ করে 2 জায়গায় দাঁড়িয়েছে, 2 জায়গায় জিতেছে। তো এমন একজন মানুষের যখন আপনি কথা বলবেন, মানে আমাদের অকাত নাই বা আমার যোগ্যতা নেই শুভেন্দু অধিকারীর সম্বন্ধে কোনো কথা বলার। কারণ শুভেন্দু অধিকারী অনেক ওপর লেভেলের, অনেক হাই লেভেলের, মানে আমি ওনাকে গুরু মানি। রবি ঠাকুর যদি কবির গুরু হয়, শুভেন্দু অধিকারী রাজনৈতিক গুরু। মদন মিত্র, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বললেও ভুল হবে না, সম্প্রতি তিনি তৃণমূল মমতাপন্থী যে সংগঠন বা জায়গা, সেখান থেকে তিনি সরে এসেছেন এবং তিনি বর্তমানে ঋতব্রত তৃণমূলে যোগদান করেছেন। তো স্বভাবতই তিনি আজকের যে লাইভ, সেখানে তিনি পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যেটা আপনি বললেন যে ক্রিমিনাল মাইন্ড, এবং তিনি বলেছেন উনি মার্ডারার, এবং তিনি সুপারি দিয়ে নাকি মানুষকে খুন করাতেন। দেখুন, মদন মিত্র বহু পুরনো, শুধু মদন মিত্র কেন বলবো, আজকে তার একটা প্ল্যাটফর্ম পেয়েছে, মানে আজকে এই অবস্থায় তারা বলার সুযোগটা পেয়েছে বলে বলেছে। এই কথাগুলো তো তারা 2011 সালের পর থেকেই, মোটামুটি 16 পর থেকে বলা আগ্রহ প্রকাশ করছিল, কিন্তু ভয়ে বলতে পারেনি, যে বললে পারে তারা শাসক আছে, মেরে দেবে, খুন করে দেবে বা জেলে ভরে দেবে, নানানভাবে স্টিং অপারেশন করিয়ে কাকে কাকে কী করেছে না করেছে সবাই আমরা জানি। অর্থাৎ এরকম একটা ভয়ঙ্কর মানসিকতা, একটা ভয়ঙ্কর ক্রিমিনাল মাইন্ডের একটা ছেলে, যে দলটাকে মানে ধরে রেখেছিল, তো তার বিরুদ্ধে গিয়ে কাজ করার বা তার বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস কজনের ছিল? আজকে তারা সুযোগ পেয়েছে বলছে। এই কথাটা তো আজকের কথা নয়, এই কথাটা 2011 সালের পর থেকে তাদের জমানো ব্যথা আজকে তাদের মুখ দিয়ে প্রকাশ হচ্ছে। আগামীকাল 21শে জুলাই, এবং এই 21শে জুলাই, এবারের যে 21শে জুলাই, সেটা একেবারেই আলাদা। 4টি মূল 21শে জুলাই পালিত হবে, যেটা আমরা জানতে পারছি। 3টে তৃণমূল কংগ্রেসের এবং একটা হচ্ছে কংগ্রেসের। তো এই যে 21শে জুলাইটা এইভাবে পালিত হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এইভাবে চূর্ণ বিচূর্ণ পরিস্থিতি, কি প্রতিক্রিয়া দেবেন? 21শে জুলাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে 21শে জুলাইকে কেন্দ্র করে এরা রাজনৈতিক রুটি সেকছে। 21শে জুলাই মানে কি? 21শে জুলাইয়ে যারা আন্দোলনে মারা গেছিলেন, কিছু পরিবারের যারা তাদের আপনজনকে হারিয়েছে, একটা শোকের দিন, একটা শোক জ্ঞাপনের দিন। কিন্তু আমরা 21শে জুলাই যেটা দেখছি, সেই 21শে জুলাইটা আলাদা। সেখানে ডিজে বাজে, গান হয়, নাচ হয়, ডিম ভাত হয়, আনন্দ ফুর্তি হয়, আর যাদের পরিবারের লোক একজন দুজনকে নিয়ে এসে পিছনে চেয়ারে বসিয়ে দেয়। কোথাও তো কই দেখিনি গঙ্গায় গিয়ে তর্পণ করা, কোনো পুরোহিত দেখে পুজো করা, কোনো দিন তো দেখিনি। বা 21শে জুলাই কেন তাদের পরিবারের পাশে থাকবে? সারা বছর কেন এই 3 তৃণমূল কংগ্রেসকেই বলছি, 3টে তৃণমূল কংগ্রেসকেই বলছি, কেন সারা বছর এই পরিবারগুলোর পাশে থাকে না? এক প্যাকেট মুড়ি কোনো দিন দিয়ে এসেছে এই পরিবারগুলো, যে খাচ্ছে কি খায়নি দেখার জন্য? একটা শুকনো বাতাসা দিয়ে এসেছে কারোর বাড়িতে, যে তুমি খেতে পেয়েছো কি পাওনি? দিয়ে আসেনি। 21শে জুলাই তাদের বাড়ির লোক মারা গেছে, আর ইনি সেখানে গিয়ে সেখানে শোক জ্ঞাপনের নামে সেখানে সম্বর্ধনা সভা করবেন। এইটা যে মানুষ মেনে নেবেন 21শে জুলাই, এটা আগামী কাল সেটা প্রমাণ হয়ে যাবে জলজান্ত। আগামী 21শে জুলাইয়ে এটা প্রমাণ হয়ে যাবে বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। 21শে জুলাই তারা 3 জন, মানে 3টে তৃণমূল, একটা হলো কালীঘাট তৃণমূল, একটা ঋত তৃণমূল, আর একটা এনসিপি তৃণমূল, এবং সাথে কংগ্রেস অ্যাড হয়ে 4 জন। এই 4 জন মিলিয়ে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক রুটি শেখার।
একটা পরিবারের লোক মারা গেছে, তাদের শোক জ্ঞাপনের নামে যে রাজনৈতিক লড়াই চলছে, এটাকে আমি মোটেও ভালো চোখে নিচ্ছি না। আমাদের দল এটাকে ভালো চোখে নিচ্ছে না। যদি তুমি তাদের প্রতি সমবেদনা জানাতে হয়, তার বাড়িতে যাও, তার পরিবারকে তুমি আর্থিকভাবে সহযোগিতা করো, সারা বছর তার পাশে থাকো। সেসব নেই, রাজনৈতিক গিমিক করার জন্য এই সমস্ত রাজনৈতিক চক্রান্ত তারা করে যাচ্ছে, এটা অবশ্যই কাম্য নয়। সব শেষে যেটা বলবো যে 21শে জুলাইয়ের আগে আজকে 20শে জুলাই আপনার সঙ্গে আমি এখানে কথা বলছি। কিছুক্ষণ আগে পাওয়া যে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 21শে জুলাইয়ের যে ফাইল সেটা খুলছে এবং সম্ভবত বিকেলের মধ্যেই সেই ফাইলের যে আরও কিছু তথ্য সেটা বাংলার মানুষ জেনে যাবে। তো এই পরিপ্রেক্ষিতে যদি সেই নতুন করে কিছু তথ্য এসে যায়, তাহলে 21শে জুলাই পালনের যে বাস্তবতা সেটাকে একটা অন্য রূপ ধারণ করবে বলে আপনার মনে হয়? আমি আগেই আপনাকে বলেছি, শুভেন্দুবাবুর মতো বিচক্ষণ মানুষ খুব কম আছে। উনি যে সিদ্ধান্ত নেন অনেক ভেবেচিন্তে নেন। 21শে জুলাই অনুষ্ঠানটা বন্ধ হওয়া উচিত অবিলম্বে, সরকারের অনুমোদন দেওয়া উচিতই নয়। আদালত তিনি দিচ্ছেন, হয়তো রাজনৈতিক প্ল্যাটফর্ম ভেবে দিচ্ছে, কিন্তু উদ্দেশ্যটাকে কেটে দেওয়া উচিত। এখানে যদি অনুমোদন দিতে হয়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার ধারণা যে 21শে জুলাই যদি কেউ অনুমোদন দেয়, তাহলে সেখানে পরিষ্কারভাবে যেন লেখা হয় যে শহীদ পরিবারের উদ্দেশ্যে 21শে জুলাই যেন না বলা হয়। 21শে জুলাই রাজনৈতিক করুক, তারা করতেই পারে, রাজনৈতিক রুটি তারা শিখতেই পারে, কিন্তু শহীদ পরিবারের নামে ভণ্ডামি যেন না হয়। শুভেন্দুবাবু যেটা করছেন সঠিক করছেন। 21শে জুলাই অবিলম্বে বন্ধ হওয়া দরকার। যে পরিবারের সাথে ঘটনা ঘটেছে তাদের উপযুক্ত যারা দোষী তাদের শাস্তি হওয়া দরকার। আপনাদের দল এবং আপনাদের স্লোগান সম্পর্কে বাংলার মানুষকে কি বলবেন? আমাদের দল সর্বভারতীয় একটি দল, আমাদের ন্যাশনাল দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আথাউলে। আমাদের দল এনডিএ অ্যালায়েন্স আছে। আমাদের যে স্লোগান, এই স্লোগানটার মধ্যেই এত পাওয়ার। জয় ভীম, ভীম মানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। বলছি জয় ভারত, ভারতের জয়, আর জয় সংবিধান, যে সংবিধানের জন্য পুরো ভারতবর্ষ চলছে, যে সংবিধানের জন্য সমাজের সমস্ত এসসি এসটি ওবিসি মাইনরিটিরা, মহিলা পুরুষ সকল স্তরের মানুষরা সুযোগ সুবিধা পাচ্ছে, সরকার চলছে, প্রশাসন চলছে। সেই সংবিধানের যিনি রচয়িতা, সংবিধান যিনি তৈরি করেছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, এটা তারই তৈরি পার্টি। তাই আমরা গর্বিত যে আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে কাজ করতে পারছি, মানুষের পাশে থাকতে পারছি। আবার 24শে জুলাইয়ের একটা নতুন রাজনৈতিক চিত্র দেখার অপেক্ষায় রইলাম প্রত্যেকে। কোন কোন তৃণমূলের বিধায়করা এই নতুন দলে যোগদান করবেন সেটা আজকে আমাদের মনে বড় একটা প্রশ্ন। স্বভাবতই সেই প্রশ্নের অপেক্ষায় আমাদের কিন্তু 24শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।